ওকে, তোমরা এখন একটু জানাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা আর ভিডিও ক্লিয়ার কিনা। ওকে, তো তাহলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই ক্লাসে। যা যা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো আজকে হচ্ছে আমরা আমাদের যেই চ্যাপ্টার পড়তেছিলাম 11 নম্বর অধ্যায়, সেটা তথ্য উপাত্ত, সেটা হচ্ছে সেকেন্ড লেকচারে চলে আসছি আর কি। তাহলে চলো শুরু করা যাক। তো আমাদের শুরুতেই দেখো একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, যে এখানে হচ্ছে প্রাপ্ত নাম্বারের তালিকা দেওয়া ছিল এবং আমরা বলছিলাম হচ্ছে তোমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন, মানে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে, গণসংখ্যা সারণী তৈরি করতে। এখান থেকে এই প্রশ্নটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল। তো আশা করছি তোমরা ম্যাক্সিমাম মানুষজনই পারছো। তারপরে হচ্ছে আমরা একটু ডিসকাস করে যাব। তারপরে হচ্ছে আজকের অঙ্কের ভিতরে আমরা একদম শুরু থেকে একটা চার্ট আঁকায় দেখাবো যে কিভাবে হচ্ছে আমরা যে কোনো সারণী তৈরি করতে পারি। তো দেখো এখানে আমাদের সলিউশন দেওয়া আছে, এইটা হচ্ছে একটা অংশ। এখানে আমাদেরকে কি বলছিল যে শ্রেণী ব্যাপ্তি 5 ধরে নিয়ে, হ্যাঁ, আমাদেরকে যদি কিছু বলে না দেয় তাহলে আমরা নর্মালি শ্রেণী ব্যাপ্তি কত ধরবো, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি সেটা 5 ধরবা। 5 ধরে ধরে নিয়ে করছি আমরা 65 থেকে 69, মানে এখানে 5টা উপাদান আছে, মানে 5টা ব্যবধান আছে, তারপর 70 থেকে 74, এভাবে করে আমরা সলভ করছি। তো তোমরা যখন পরীক্ষায় সলভ করবে এখানে কিন্তু অবশ্যই দাগ দিতে হবে, এভাবে দাগ দিবা, ঠিক আছে? তোমরা দেখছিলাম অনেকেই সলভ করছো এইভাবে দাগ দাও নাই, মানে বইয়ে এভাবে দেয়া আছে, দ্যাটস ওয়াই তোমরা হয়তো ওইভাবে দিয়ে দিছো, বাট এখানে দাগ দিতে হবে পরীক্ষা করার সময়। তো দেখো আমরা এখানে একটু পরিচয় দিচ্ছি তোমাদেরকে কিছু ব্যাপার সম্পর্কে। এই জিনিসগুলো তোমরা আশা করি বুঝছো এবং পারো। দেখো, এই যে আমাদের একটা বক্স আমরা আঁকাইছি, মানে একটা চার্ট তৈরি করছি সোজা বাংলা কথায়। এই চার্টের যে এই যে উল্লম্ব উপাদান আছে, মানে এরকম সোজাসুজি যে উপাদান আছে, হ্যাঁ, এটাকে আমরা বলতেছি হচ্ছে কলাম, ঠিক আছে, কলাম। আর যেগুলো আনুভূমিক উপাদান আছে, মানে ভূমির সমান্তরাল, মানে ভূমির মতো, এই যে এইদিকে, মানে তুমি যেদিক বরাবর হাঁটো, এদিক বরাবর হাঁটো, এই যেদিক বরাবর হাঁটো, এই সারিগুলোকে আমরা কি বলতেছি জানো? এইগুলোকে আমরা বলতেছি সারি, সারি বা রো। তো আমাদের যেই চার্টটা বানাবো আমরা, বা যেই সারণী তৈরি করব, সারণী, সেখানে কলাম ও সারি থাকতে হবে। তো তোমরা যদি এই দাগগুলো না দাও তাহলে কিন্তু তোমাদের কলাম সারি সংখ্যা ম্যাচ করবে না। তো এটা একটু মাথায় রাখো, এভাবে দাগ দিতে হবে। তো সারণীতে এভাবে আমরা সলভ করব। তাহলে আমাদের এখানে যে উপাদান ছিল, এখানে দেখো, এখানে আমাদের সব থেকে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে এখানে দেখো তোমাদের কাছে বিচ্ছিন্ন কিছু ডেটা দেওয়া আছে, মানে এগুলো কিন্তু গ্রুপ ডাটা না, এগুলো হচ্ছে আনগ্রুপ ডাটা বা বিচ্ছিন্ন ডাটা, র্যান্ডম ডেটা। তো আমরা ডেটা কয় প্রকার এটা কিন্তু দেখছিলাম, অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। এরপরেও আমরা দেখছিলাম যে সংঘবদ্ধ ডাটা আর হচ্ছে অসংঘবদ্ধ, মানে সুসজ্জিত ডেটা আছে বা সারিবদ্ধ ডেটা আছে, আর একটা হচ্ছে কি তোমার সংঘবদ্ধ না এমন ডাটা, সেরকম ডেটা দেওয়া আছে, মানে র্যান্ডমলি, এটা কোনো সাজানো টাজানো কিছুই নাই। এরকম ডেটা দেওয়া থাকলে প্রথম কাজ তোমার খুঁজবা এর ভিতর সব থেকে মিনিমাম কোনটা। এর ভিতর সব থেকে মিনিমাম হচ্ছে আমাদের 65, এই যে এখানে আছে। আর সব থেকে ম্যাক্সিমাম কোটা, মানে এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন, সর্বনিম্ন। সর্বোচ্চ কত? সর্বোচ্চ আমরা এখানে বের করে রাখছি, সর্বোচ্চ হচ্ছে আমাদের, দেখো, 79। আমরা এখানে খুঁজি 79 আছে কিনা। 79 নেই, 88 আছে, দেখো 88 পাইছি, 79 আমাদের নাই। তোমরা খুঁজবা এই অঙ্কে। আমরা যখন অঙ্ক সলভ করবো, মানে এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু তোমাদের আমার সাথে সাথেও করতে হবে। দেখা যাচ্ছে আমি বোর্ডে অনেকগুলো নাম্বার লেখা, তো দেখা যাচ্ছে একটা নাম্বার আছে আমি স্কিপ করে চলে গেছি, তোমরা কিন্তু সাথে সাথে বলে দিবা। ওকে, তো তাহলে দেখো এখানে 88 আমাদের ম্যাক্সিমাম আছে, 89 কিন্তু নাই। তার মানে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ। তাহলে আমরা এখন দেখবো আমাদের পরিসর কত। প্রথম কাজ এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে, স্টেপ নাম্বার 1, পরিসর। আমরা একটু উপরে লিখি, এই চার্ট কেমনে বানাবা তোমরা মনোযোগ দিয়ে দেখো। প্রথম কাজ সর্বোচ্চ সর্বনিম্ন বের করবা, এরপরে বের করবা কি পরিসর, পরিসর বা রেঞ্জ। পরিসর কত হবে? পরিসর হবে আমাদের সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন +1। এটা কিন্তু আমরা শিখছিলাম। তাহলে আমাদের পরিসর আসতেছে 88 মাইনাস 65 +1, ঠিক আছে, এটা 65। তাহলে এটা কত আসছে চলো আমরা দেখে ফেলি। এটা হচ্ছে আমাদের আসতেছে 88 মাইনাস 65 +1, এটা আসবে হচ্ছে আমাদের 24।
ওকে, এটা আসতেছে হচ্ছে আমাদের 24। এখন আমাদের কি বলছে দেখো, আমরা এখানে যে চার্ট তৈরি করব সেখানে আমরা একটা টার্ম কিন্তু আমরা গত ক্লাসে শিখছিলাম যে ক্লাস ইন্টারভাল বা শ্রেণী ব্যবধান। আমরা যে কোনো চার্ট তৈরি করার ক্ষেত্রে শ্রেণী ব্যবধান 5 বা 10 ধরে নিব। তো 5 ধরে নিলে আমাদের জন্য সুবিধা হয়, মানে নর্মালি 5 ধরবা, আর যদি ডেটা অনেক বেশি থাকে তাহলে তুমি চাইলে 10 ধরতে পারো। তাহলে আমরা এখানে শ্রেণী ব্যবধান ধরে নিচ্ছি, ধরি শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান হচ্ছে কত, 5। তাহলে অতএব শ্রেণী সংখ্যা কি হবে, শ্রেণী সংখ্যা আমাদের দাঁড়াবে, শ্রেণী সংখ্যা মানে এই যে সারি সংখ্যা, এখানে বললাম না সারি, এই সারি সংখ্যা কত, এগুলো তো এক একটা শ্রেণী, এই শ্রেণী ব্যবধান আমরা ধরছি কত, 5। তাহলে শ্রেণী সংখ্যা কতগুলো হবে, শ্রেণী সংখ্যা হবে আমাদের ফর্মুলা শিখছিলাম পরিসর ডিভাইডেড বাই আমাদের কত, শ্রেণী ব্যবধান। এটা আমাদের আসতেছে পরিসর হচ্ছে 24, শ্রেণী ব্যবধান হচ্ছে 5। তাহলে এটা কত আছে, আমরা দেখবো দশমিক আসবে। এটা আসতেছে হচ্ছে আমাদের 4.8। তো এটাকে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যায় নিয়ে যাব, যেটা কত হয়, 5। তার মানে আমাদের শ্রেণী সংখ্যা কতগুলো হবে, 5টা। 5টা যদি আমাদের শ্রেণী সংখ্যা হয় তাহলে খেয়াল করো, এখন আমরা এখান থেকে চার্টটা বানায় ফেলবো, আমাদের কাঙ্ক্ষিত চার্ট। আমাদের কাঙ্ক্ষিত চার্ট আমরা এখান থেকে বানাই ফেলবো। কেমনে বানাইতে পারি দেখো, এখানে যেই নিয়মে শিখাচ্ছি এমনি করবা। প্রথমে তুমি এভাবে সারণী তৈরি করবা। দেখো আমরা একটা লম্বা সারণী তৈরি করতেছি, এখানে বিভিন্ন কথা আমরা লিখব। প্রথম কথা, আমাদের শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি মানে শ্রেণী ব্যবধান যেটাই বলো, এই যে ধরছিলা 5, প্রথম উপাদান কত আছে, 65। সো 65 থেকে আমরা কত ধরতে পারি, 65 থেকে 5 ঘর সামনে যাইতে হবে, তাইলে আমাদের কাছে থাকবে কি 65, 66, 67, 68, 69। তার মানে 65 থেকে 69, এটা হচ্ছে আমাদের কয় ঘর, 5 ঘর। সরি, আশা করি বুঝতে পারছো, এটা 5 ঘর। এখন খেয়াল করো, এখানে যে ডেটা আছে এখানে কোথাও দশমিক দেখছো, দশমিক যদি না দেখি তাহলে আমরা এভাবেই করব। হ্যাঁ, 65 থেকে 69, এরপরে পরের নাম্বার কত আমাদের, 70। তাহলে 70 থেকে কোন পর্যন্ত যাবে, 74। তারপরে কত, 75। 75 থেকে কত যাবে, 79। তারপরে কত, 80। 80 থেকে কত যাবে, 84। তারপরে কত, 85। 85 থেকে কত যাবে, 89। এই তো আমরা এখানে কি বের করে ফেললাম, শ্রেণী ব্যাপ্তি আমরা বের করে ফেলছি। তো এখানে আমরা খাতায় স্কেল বা রুল দিয়ে এমনি দাগ টানবা, রুলার দিয়ে আর কি, আমরা অনেকে রুলার বলি এই জন্য রুলার বললাম। তো স্কেল দিয়ে এমনি দাগ টানবা, টেনে ফেললা, টেনে ফেলার পরে এটাকে মনে করো আমরা ক্লোজ করে দিই। সুন্দর করে আঁকাবা, ঠিক আছে, আমার একটু আঁকা বাঁকা হইতে পারে, তোমরা সুন্দর করে আঁকাবা, এখানে বোর্ডে অনেক সময় আঁকা বাঁকা হয়ে যায়। এরপর দেখো, এরপর আমাদের পরের ঘর আসবে, পরের ঘরে আমরা কি লিখবো, টালি, কি লিখবো, টালি, টালি লিখতে হবে। হ্যাঁ, ট্যালি, ট্যালিতে আমরা কি পাবো, ট্যালির ঘরটা আমরা কিভাবে পূরণ করব, খেয়াল করো, ট্যালির ঘর পূরণ করার জন্য আমাকে গুনতে হবে কোনটা কতগুলো গুলো আছে। দেখো প্রথমে কি পাচ্ছ, 71। 71 কে এমনি ক্রস দিবা, 71 কোথায় আছে, এখানে, তাহলে এই যে ট্যালির একটা চিহ্ন দিছি, ট্যালি 1। তারপর কত আছে, 85। 85 কোথায় আছে, 85 আছে লাস্ট ঘরে, এখানে একটা দাগ দিলাম। তারপর কত আছে, 78। 78 এর জন্য কোথায় দাগ দিব, এখানে। তারপরে কত আছে, 84। 84 এর জন্য কই দাগ দিব, এখানে। তারপর কত আছে, 78। 78 এর জন্য কোথায় দাগ দিব, এখানে। তো তোমরা বুঝতেই পারতেছো এটা কিন্তু একটা লং প্রসেস। তো আমরা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে এভাবে দেখাবো না, এই অঙ্কে খুব ভালো মতো বুঝে নাও, তোমার সব অঙ্কে কাজে লাগবে। তারপর দেখো কত আছে, 75। 75 কই যাবে আমাদের, 75 মেবি 78 নিছি, এবার 75 আরেকবার নিতে হবে। ওকে, 78, 78, 75, হ্যাঁ এখানে আসবে। তারপর দেখো 69। 69 কই যাবে, প্রথম ঘরে। তারপরে 67, 67 এখানে আসবে। তারপরে কত, 88। 88 কোথায় যাবে, লাস্ট ঘরে। তারপর কত, 80। 80 কই যাবে, সেকেন্ড লাস্ট ঘরে। তারপর 74। 74 আসবে এখানে। 77। 77 আসবে কোথায়, এখানে। 79। 79 ক্ষেত্রে দেখো 4টা দাগ দিছি না, 5 নাম্বার দাগ এভাবে কাটা দাগ দিবা, ঠিক আছে, 5 নাম্বার দাগ। এরপরে দেখো আমাদের এখানে কি আসতেছে, 69, আরেকবার 69 দিলাম। তারপর কত, 78। 78 কই যাবে, এখানে আবার আসবে, আরেকটা দাগ দিলাম। তারপর কত, 73। 73 আসবে এখানে। তারপরে আবার 73 এখানে। তারপর কত, 83। 83 এখানে। তারপর কত, 65। 65 ফার্স্ট ঘরে।
তারপর কত, 75, 75 যাবে হচ্ছে আমাদের এইখানে। তারপর দেখো কত, 69 আবারও এই ঘরটা আমরা এইভাবে ক্রস দিয়ে দিব, দেখো ক্রস দিয়ে দিলাম, মানে 5টা। এগুলো সমান করে আঁকাবা, ঠিক আছে? নানজিবা, হ্যাঁ যাবে। যখন দেখবা ডেটা অনেক আছে তখন 10 নিবা, আর যখন দেখবা ডেটা কম আছে 5 নাও। এরপর দেখো 71, 71 জন্য এখানে একটা ক্রস দাগ দিয়ে দিব। তারপর 75, 75 জন্য এখানে আরো একটা আসবে। 66, 66 জন্য এখানে একটা। 71, 71 জন্য এখানে একটা। এটা আমাদের ছিল ট্যালি, টি এ, ট্যালি। ওকে, আর এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা ক্লাস ইন্টারভাল, যারা ইংলিশ ভার্সনের আসো, ক্লাস ইন্টারভাল। এরপর আমরা কি লিখবো জানো, এখানে ক্রমযোজিত সরি, এখানে আমরা লিখবো গণসংখ্যা। গণসংখ্যা মানে কি জানো, কতজন মানুষ ওখানে আছে, বা আমাদের ট্যালির নাম্বার যত তত, হ্যাঁ সেটাই গণসংখ্যা। এটাকে আমরা ইংরেজিতে বলি ফ্রিকোয়েন্সি। সো এটাকে দেখবা আমরা একটু পরে এভাবে প্রকাশ করতেছি, এফ আই, স্মল এফ আই, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। তো এখন আমাদের গণসংখ্যা কত, এখানে দেখতেছি আমরা কতগুলো আছে, 5 আর 1 6টা, 6। এখানে কতগুলো আছে, 6টা। এখানে কতগুলো আছে, 8টা। তারপরে কত আছে আমাদের, 3টা। তারপরে কত আছে, 2টা। আমরা একটা দাগ দিয়ে দিলাম। আমাদেরকে বের করতে বলছিল কি, ক্রমযোজিত গণসংখ্যা, মানে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, বা কিউমুলেটিভ তুমি যেটাই বলো, অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো আমরা এখন বের করবো এখানে ক্রমযোজিত গণসংখ্যা, যেটা আমাদের উত্তর, ক্রমযোজিত গণসংখ্যা। এটা কি হবে আমাদের, এটাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল এফ আই দ্বারা, বা তোমাদের বইয়েরটাও দেখবা যেটা দ্বারা তোমরা প্রকাশ করতে চাও, যেটা তুমি সলভ করতে কমফোর্টেবল। শুধু মনে রাখবা কোনটাকে কি দ্বারা প্রকাশ করতেছে। এটা ক্যাপিটাল এফ দ্বারাও প্রকাশ করা হয়, অনেক সময় ক্যাপিটাল এফ আই দ্বারাও প্রকাশ করা হয়, অনেক সময় এফ সি দ্বারাও প্রকাশ করা হয়। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেভাবে প্রকাশ করতে পারো। এফ সি মানে কি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর এফ আই মানে কি, শুধু গণসংখ্যা। ওকে, এটাকে আমরা বলতেছি কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আশা করি বুঝতে পারছো। এখন দেখো কুমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে বা ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে প্রথমে দেখবা প্রথম উপাদানের আগে কত আছে, 0। তার মানে 6 + 0 কত হয়, 6। এবার কি করবা, এই ঘর পূরণ করার সময় তুমি দেখবা আগের ঘরে কি আছে সেটার সাথে এটা যোগ হবে, তাহলে 6 6 যোগ করলে কত হয়, 12। তারপর এই 12-র সাথে 8 যোগ হবে, কত হবে, 20। এই 20-এর সাথে 3 যোগ হবে, কত হবে, 23। এই 23-এর সাথে 2 যোগ হবে, কত হবে, 25। তুমি খেয়াল করবা এখানে সামেশন এফ আই মানে হচ্ছে কি, মোট, মোট ছাত্রছাত্রীর সংখ্যা বা মোট উপাদান সংখ্যা। এই যে নাম্বারের প্রাপ্ত তালিকা না, কতজন পাইছে, একজন পাইছে 71, একজন 85, একজন 78, এই জনসংখ্যা না এগুলা, জনসংখ্যা দেখো কত হয়। এদের যদি তুমি যোগ করো, 6 6 12 আর 8 20, আর 3 23 আর 2 25, জনসংখ্যা হয় হচ্ছে মোট 25 জন। এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যদি তোমার সঠিক হয়, তাহলে লাস্টে এখানে 25ই আসবে, এটা সমান আসবে, লাস্ট উপাদানটা এটা সমান আসবে। আশা করি বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের এরকম ছিল ম্যাথটা। তো তোমরা একটু টিচার ইনবক্সে জানাও সবাই বুঝছো কিনা, কিভাবে চার্ট যদি আমাদেরকে আঁকাতে বলে, মানে সারণী তৈরি করতে বলে, আমরা কিভাবে অ্যান্সার করব। এটা হচ্ছে পারফেক্ট একটা মেথড, এভাবে অ্যান্সার করবা। আর এই যে আমরা এখানে ক্রস ক্রস দিলাম, তুমি চাইলে পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে ক্রস দিতে পারো। ওকে, খাতায় এটা তুলবা, তুলে তুমি প্রশ্নে ক্রস দিতে পারো, বা খাতায় ওখানে পেন্সিল দিয়ে ক্রস দিয়ে তারপর লাস্টে এটা মুছে দিলা, ক্লিন করে দিলা। তো এরকম ক্রস ক্রস দিয়ে যদি করো ভালো হয়। তাছাড়া যদি তুমি খুঁজো 65 থেকে 69-এর ভিতর কয়জন আছে, আগে এটা গুনি, তাহলে দেখবে অনেক সময় চলে যাচ্ছে। তারপর যদি আবার গুনো 70 থেকে 74-এর ভিতর কয়জন আছে, এটা ফিল্টার করতে তোমার আরো সময় যাবে। এভাবে 5টা বা অনেক সময় পরীক্ষা আমাদের 10টার জন্য আসে, ওটা করতে গেলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। দ্যাটস ওয়াই কি করবা, শুরুটা দেখবা, শুরুটা কই আছে সেখানে একটা দাগ দিবা, এখানে একটা ক্রস দিয়ে দিবা, তারপরটা দেখবা সেটা খুঁজে বসাবা, ক্রস দিবা, এভাবে করে সলভ করবা, যেভাবে দেখাইছি। এটা সবচেয়ে আইডিয়াল ওয়ে। ওকে, ভেরি গুড। তোমরা সবাই যেহেতু বুঝতে পারছো, চলো আমরা সামনে আগাই। তো এখানে দেখো তোমাদের জন্য সলিউশন দেয়া আছে, এভাবে এভাবে করছে। তো তোমরা চাইলে এভাবে যোগটা দেখাইতে পারো, না দেখালেও কোনো সমস্যা নেই, তো দেখালেও হবে। তো এখানে ব্যাখ্যা লেখা আছে, ব্যাখ্যাটা পড়লেই পারবা। তো এখন আমাদের আজকের লেকচার আমরা শুরু করব। দেখো আজকের টপিক দুটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সম্পর্কে খুব ভালো মতো আমাদের আইডিয়া রাখা লাগবে, ঠিক আছে? তো এটা ডিসকাস করার সময় আমরা হচ্ছে বেশ কিছু থিওরিটিক্যাল কথাবার্তাও বলবো। তো ওটাও একটু মনোযোগ দিয়ে শুনবা, তাহলে একবারেই বুঝে যাবা। ওকে, তাহলে দেখো আমরা এখন দেখবো হচ্ছে লেখচিত্র। লেখচিত্র মানে কি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। লেখচিত্র মানে কি, লেখচিত্রের ডেফিনেশন কি, এক্স অক্ষ ওয়াই অক্ষ,
এই দুইটা অক্ষে, এটা নেগেটিভ এক্স অক্ষ, এটা নেগেটিভ ওয়াই অক্ষ, এই অক্ষে অঙ্কিত যে কোনো চিত্রকে আমরা কি বলি? লেখচিত্র, মানে গ্রাফ, এক কথায় গ্রাফ। ঠিক আছে, গ্রাফ। ওকে, এখন আমরা দেখব আয়তলেখ কিন্তু একটা গ্রাফ, মানে একটা লেখচিত্র। আয়তলেখের ইংরেজি হচ্ছে হিস্টোগ্রাম, আর পাই চিত্র মানে পাই চিত্র, পাই ডায়াগ্রাম। ওকে, এই দুইটা টপিক মূলত আমরা পড়বো, একটা হচ্ছে হিস্টোগ্রাম আর একটা হচ্ছে পাই ডায়াগ্রাম। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই। হ্যাঁ, প্রশ্ন কিন্তু আসবে। ওকে, তারপর আমরা কিছু অনুশীলনের অঙ্ক করব বা অনুশীলন করবো আর কি। তো আমরা আশা করি লেখচিত্রের ডেফিনেশন বুঝছি। লেখচিত্র মানে হচ্ছে গ্রাফ, যেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষে অঙ্কন করা হয়। হ্যাঁ, ঠিক আছে, মানে একটা ছবি চিন্তা করতে পারো। লেখচিত্র মানে একটা চিত্র চিন্তা করতে পারো, যেখানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর আমরা গ্রাফ আঁকাই। এটাই মানে এক্স এর সাপেক্ষে, মানে একটা চলকের সাপেক্ষে, একটা একটা স্বাধীন চলকের সাপেক্ষে একটা অধীন চলকের পরিবর্তন যে চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করি, সেটাই লেখচিত্র। তো লেখচিত্রের ডেফিনেশনটা একটু তোমাদেরকে লিখে দিই, যে গ্রাফের ডেফিনেশন কি আমাদের। গ্রাফের ডেফিনেশন হচ্ছে একটি স্বাধীন চলকের, যেমন আমরা বলতে পারি এক্স, চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলক। অধীন চলককে আমরা বলে দিচ্ছি ওয়াই। তুমি চাইলে এটা অল্টারও করতে পারো, তুমি চাইলে তোমার ইচ্ছা হলে তুমি বলতে পারো আমার কাছে স্বাধীন ওয়াই আর অধীন হচ্ছে এক্স, এটা করতে পারো, কোনো সমস্যা নেই, চিত্র একই আসবে। তার মানে তুমি কি বলতেছি আমরা ডেফিনেশনে, একটি স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তন, যেই চিত্রের মাধ্যমে, যেই গাণিতিক চিত্রের মাধ্যমে, চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে লেখচিত্র বলে। লেখচিত্র এক্স ওয়াই তলে অঙ্কন করা হয়। লেখচিত্র এক্স অক্ষ ও ওয়াই অক্ষের সাপেক্ষে অঙ্কন করা হয়। তো এইটুকু মনে রাখবা লেখচিত্র সম্পর্কে। তো আপাতত আমরা লেখচিত্র সম্পর্কে যা আছে পুরোটাই দেখছি। এখন হচ্ছে আমরা আমাদের টপিকে ফিরে আসবো। একটু জানাও তো এতক্ষণ এতটুকু বুঝছো কিনা। জাভিদ একটা প্রশ্ন করছে, লেখচিত্র আর আয়তলেখের মধ্যে পার্থক্য কি? ভাইয়া, লেখচিত্র কিন্তু, লেখচিত্র বলতে বোঝাচ্ছি যে কোনো গাণিতিক চিত্র, যেটা হচ্ছে ডেফিনেশন দেখো, স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তন, এটা হচ্ছে আমাদের লেখচিত্র। ওই লেখচিত্রের ভিতরে স্পেশাল স্পেশাল কিছু কেস আছে। যেমন বৃত্ত যদি তুমি আঁকাও, বৃত্তও কিন্তু একটা লেখচিত্র। সরলরেখা আঁকাচ্ছ, মানে একটা লাইন আঁকাচ্ছ, লাইনও কিন্তু একটা লেখচিত্র। ঠিক সেম ভাবে আয়ত ক্ষেত্র দিয়ে যে চিত্র আঁকাই, মানে আয়ত ক্ষেত্র নিয়ে গঠিত যে লেখচিত্র, তাকে আমরা বলতেছি আয়তলেখ। ঠিক আছে, আয়তলেখ কি? আয়তলেখ হচ্ছে আয়ত ক্ষেত্র দিয়ে অঙ্কিত চিত্র। আয়ত ক্ষেত্র নিয়ে গঠিত লেখচিত্র, এটা হচ্ছে আয়তলেখ। আর পাইচিত্র কি? পাইচিত্রের ডেফিনেশন হচ্ছে বৃত্ত নিয়ে, বৃত্ত ক্ষেত্র নিয়ে গঠিত লেখচিত্র। আমরা বিস্তারিত দেখব, আমরা এগুলোর বিস্তারিত চুলচেরা বিশ্লেষণ করব, ধৈর্য ধরে দেখো। আপাতত আশা করি বুঝতে পারছো যে লেখচিত্র হচ্ছে একটা ইন জেনারেল একটা বড় কেস, মানে মনে করতে পারো হচ্ছে সুপার সেট বা ইউনিভার্সাল সেট। তার ভিতরে কিছু সাবসেট হচ্ছে আয়তলেখ আর পাইচিত্র, এই দুটো আমরা পড়বো। জানা টালি না আঁকলে হয়, অনেক সময় অনেক সময় স্যার চাইলে এক মার্ক কেটে দিতে পারে, সো আঁকানো বেটার। ওকে, তুমি স্কুলের টিচারের সাথে কথা বলতে পারো যে স্যার আপনার টালি কি আমরা আঁকাবো কিনা। হুম, তো আমি আমি যদি আমাকে যদি বলতে পারো তাহলে অবশ্যই টালি দেওয়া উচিত। হ্যাঁ, যে তুমি যে গুনছো ওটার প্রুফ বোঝা যায়, টালি দিছো মানে। ওকে, চলো তাহলে আমরা আয়তলেখ কি আর পাইচিত্র কি এটা কিন্তু আমরা দেখে ফেলছি। এটা সম্পর্কে কিন্তু আমরা পড়ছি যে আয়তক্ষেত্র নিয়ে গঠিত লেখচিত্র, আয়তক্ষেত্র নিয়ে গঠিত লেখচিত্র। আর পাইচিত্র কি? পাইচিত্র হচ্ছে
বৃত্তক্ষেত্র নিয়ে গঠিত লেখচিত্র। দেখো তোমরা টিভিতে বিভিন্ন বিজ্ঞাপনে বা অনেক সময় অনেক জায়গায় তোমরা এটা দেখছো, বা হচ্ছে তুমি যদি খবরের কাগজ পড়ো, তোমরা যদি নিউজ পেপার পড়ে থাকো, তাহলে তোমরা দেখবা নিউজ পেপারে আমাদের এরকম কিছু চিত্র ছিল। এটা অবশ্যই তোমরা দেখছো, যদি একটু রিলেট করতে পারো তাহলে খুবই ভালো হয়। তোমরা কিন্তু এটা দেখছো। দেখো নিউজ পেপারে তোমরা দেখছো যে এরকম একটা চার্ট আছে, চার্টের ভিতরে এরকম করে একটা অংশ সাদা কালার দিয়ে কিছু একটা লেখা আছে, এর ভিতরে হাবিজাবি। তারপরে একটা অংশে দেখবা অন্য একটা কালার দিয়ে এরকম করে লেখা আছে কিছু একটা হাবিজাবি। তারপরে আরেকটা ক্ষেত্রে এরকম করে ভাগ করে সবুজ কালার দিয়ে কিছু লেখা আছে। আরেক জায়গায় মনে করো আমাদের লাল কালি দিয়ে কিছু লেখা আছে। এই যে চিত্র দেখছো না, কয়েকটা ভাগে ভাগ করা, এটাই হচ্ছে আমাদের পাই চিত্র। মানে বৃত্ত এঁকে তাকে বিভিন্ন ভাগে ভাগ করে এখানে দেখা যাচ্ছে দিল আমাদের হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স দিল, যে এটা মনে করো দিল কলার সংখ্যা, কলা 10%, মানে কলার দাম 10% বাড়ছে। মনে করো ইনফরমেশনটা এমনি দিছে, মনে করো তোমার কাছে কয়েকটা ইনফরমেশন আছে, তো ওই ইনফরমেশনটা কিভাবে দিবে? মনে করো কলা 10% দখল করছে, মানে 10% অংশ নিয়ে নিছে। তারপর তোমাকে দিল বেগুন, বেগুন হচ্ছে ধরো যে 50% দখল করছে। ওই একটা মার্কেটের, কোন একটা মার্কেটের স্ট্যাটিস্টিক্স তোমারে দিচ্ছে, ধরো কারণ বাজার, কারণ বাজারে কত টাকা সেল হয়, হ্যাঁ, বেগুন হয় 50%, কলা হয় 10%। এরা মনে করো সবজি, সবুজের সবজি, ভেজিটেবলস বা সবজি, সবজি মনে করো 30%। তাহলে 80 আর 10 90। আর এটা মনে করো, এটা কিন্তু আমরা একটা ড্রাস্টিক্যাল চিত্র আঁকাইছি, মানে অ্যাবসোলিউট চিত্র আঁকাইনি। অ্যাবসোলিউট চিত্র কিভাবে আঁকাইতে হয় এটা আমরা শিখবো ম্যাথের মাধ্যমে। এটা র্যান্ডম, তোমরা নিউজ পেপারে অনেক সময় এরকম দেখো। এইটা মনে করো, এটা মনে করো আমাদের কি বলতে পারি, এটা এটা ধরো যে আহ, আমরা বলে দিলাম আপেল, কথার কথা। এগুলোর সাথে আপেলের কম্পারিজন দেওয়াটা ঠিক হচ্ছে না। ধরো কি বলে এটা, লাউ, লাউ হচ্ছে 10%। মানে কারওয়ান বাজারে যে খুচরা বাজার, ওখানে এরকম হচ্ছে ধরো যে সবজি, বিভিন্ন সবজি বা ফল বিক্রি হয়েছে। এই চিত্র দিয়ে ধরো একটা নিউজ পেপারের চিত্র তোমার দিল, এটা অবশ্যই দেখছো। হ্যাঁ, বৃত্তের কেন্দ্রে কিন্তু 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে 360 কে এভাবে করে করে ভাগ করে আমরা চিত্র আঁকাই। সেটা হচ্ছে পাই চিত্র। এটা ডিটেলস আমরা দেখবো, আপাতত এতটুকু চেনো যে কোনটা পাই চিত্র। আর আয়তলেখ কি, তোমরা দেখবা যে নিউজ পেপারে এই জিনিস অবশ্যই তোমরা দেখছো, এইটা তো দেখছোই। আবার টিভিতে অনেক সময় বিজ্ঞাপনে এরকম দেখছো যে এরকম একটা লাইন নিছে, তারপরে এমনি একটা লাইন নিছে, লাইন নেওয়ার পরে, লাইন নেওয়ার পরে দেখবা এখানে এরকম একটা চিহ্ন আছে, এটাকে আমরা বলি ভাঙা চিহ্ন। এটাকে কি বলি আমরা? ভাঙা চিহ্ন। এর নাম হচ্ছে ভাঙা চিহ্ন। এদিক বরাবর মনে করো আছে হচ্ছে আমাদের জনসংখ্যা, কথার কথা। বা এদিক বরাবর আছে আমাদের মনে করো অর্থ বা টাকার পরিমাণ, টাকার পরিমাণ। মনে করো লাখ, লক্ষ বা কোটি, কোটির কথা বলতে পারি, বা আমরা বলি লক্ষই বললাম, যে কত লক্ষ টাকা আছে। মনে করো এখানে আমাদের ডেটা দিয়ে আছে 10 লক্ষ থেকে 15 লক্ষ পর্যন্ত। তারপরে ডেটা দিয়ে আছে 15 লক্ষ থেকে 20 লক্ষ, 20 থেকে 25, 25 থেকে 30, আর এখানে মনে করো 30 থেকে 100 লক্ষ। এখন দেখবা এরকম একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে এখানে দিয়ে দিবে তোমার জনসংখ্যা, যে কতজন মানুষের ক্ষেত্রে এরকম আছে জনসংখ্যা। দেখা গেল একটা এলাকায় 10 লাখ থেকে 15 লাখ টাকা, এরকম পরিমাণ টাকা আছে 50 জনের। তাহলে ওটাকে কি করবে? আমরা আপাতত এখানে মার্ক করি 1 2 3 4 করে, আমরা একটু মার্ক করি। এটা মনে করো 10 জন, এটা মনে করো 20, এটা মনে করো 40, কথার কথা। আমরা 30 দিলাম, যাও, সরি, আমরা এখানে 30 দিলাম, এখানে ধরো দিলাম 40। এখন দেখো মনে করো 10 থেকে 15 লক্ষ টাকা, এইটা আছে আমাদের একটা এলাকায় সব থেকে বেশি মানুষের কাছে, মানে সেটা কত? 40 জন। তো এই 40 জন মানুষের কাছে আছে দেখতে বোঝাইতে আমরা এরকম একটা আয়তলেখ আঁকায় এটাকে এমনি এমনি ভরাট করে দিতে পারি। 40 জনের কাছে 10 লাখ টাকা করে করে, 10 থেকে 15 লাখ টাকা 40 জনের আছে। এরপর দেখো 15 থেকে 20 লক্ষ টাকা, এইটা আছে মনে করো আমাদের কাছে 25 জনের। কতজন? 25। এরা মানে আমরা বুঝাচ্ছি 25। দেখো 20 আর 30-এর মাঝখানে নিছি, নিয়ে এরকম করে আটকাই দিলাম, দিয়ে এভাবে কালার করে দিলাম। তার মানে এই চিত্র দেখে আমরা কি বুঝবো? যে 15 থেকে 20 লক্ষ টাকা আমাদের কাছে আছে 25 জনের। তারপরে মনে করো তোমার কাছে কেউ এঁকে দিল এভাবে যে 20 থেকে 25 লক্ষ টাকা আছে 30 জনের কাছে। কতজন? 30।
তাহলে এভাবে করে আঁকায় দিবে। 30 জনের কাছে কত আছে? 20 থেকে 25 লক্ষ টাকা। তারপরে মনে করো 25 থেকে 30 লক্ষ টাকা আছে কয়জনের কাছে? এটাও আছে আবার হচ্ছে আমাদের 20 জনের কাছে। এটা আছে লেটস সে 20 জনের কাছে। 20 বুঝাইতে আমরা কি করব? এখান থেকে একটা টান দিয়ে এভাবে একটা আয়ত এঁকে দিব। তাহলে এখানে এই যে 20 জন, 20 জনের কাছে আমরা কত টাকা পাচ্ছি? 25 থেকে 30 লক্ষ টাকা। আর মনে করো 30 থেকে 100 লক্ষ টাকা, মানে 1 কোটি। ঠিক আছে, 30 লক্ষ থেকে 1 কোটি টাকা কয়জনের মধ্যে আছে বা কয়জনের কাছে আছে? একটা এলাকায়, একটা এলাকায় মনে করো এই টাকাটা, এই অ্যামাউন্টের টাকা আছে 10 জনের কাছে। 10 বুঝাইতে আমরা এরকম করে একটা আয়ত আঁকাই দেব। তো এই যে আয়তক্ষেত্রের মাধ্যমে আমি একটা ডেটা তোমার সামনে রিপ্রেজেন্ট করলাম, এটাকেই বলা হয় আয়তলেখ। ঠিক আছে, এটাকেই কি বলা হয়? আয়তলেখ। তো এটা কিভাবে তুমি আঁকাবা বা তোমার কাছে কিভাবে তথ্য আর উপাত্ত দেয়া থাকলে এটা আঁকাইতে পারবা, সেটা আমরা হচ্ছে দেখব। ওকে ওকে আরিফিন, এটা দিব। ওকে, হ্যাঁ, ব্যাখ্যা নিচে লেখা লাগবে, বাংলা ভাষায় ব্যাখ্যা নিচে লেখা লাগবে, কিভাবে লেখচিত্র তুমি আঁকাইছো ওই ব্যাখ্যা লেখা লাগবে। হ্যাঁ, আমরা দেখবো একটা ব্যাখ্যা লেখা সহ, আমরা একটা দেখবো, এক্সারসাইজ করব। তো দেখো, এখানে আমাদের আয়তলেখ বা হিস্টোগ্রাম নিয়ে একটা প্রবলেম দেওয়া আছে। এটা রিভিউ করে আমরা হচ্ছে একটা বিরতিতে যাব, নামাজের একটা ছোট্ট বিরতি। হ্যাঁ, দেখো এটা ব্যাখ্যা করে আমরা নামাজের বিরতিতে যাব। দেখো, 30 জনকে নিয়ে দল গঠন করা হলো। বলছে দলের সদস্যদের গণিতে প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। প্রথম কথা, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। সারণী কিন্তু তোমরা তৈরি করতে পারবা কিভাবে? গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করে? আমরা প্রথমে 30 জনের মার্কগুলো লিখছি এখানে। লেখার পরে প্রথমে বের করব সর্বনিম্ন মান কত এবং সর্বোচ্চ মান কত। এরপর আমরা বের করব কি? পরিসর। পরিসর বের করে দেখলাম কত আসছে? 41। এরপর আমরা কি কি বের করব? শ্রেণী ব্যবধান একটা ধরে নিব। দেখো, শ্রেণী ব্যবধান 10 ধরছে, এখানে অনেকগুলো ডেটা আছে, এই জন্য শ্রেণী ব্যবধান কত ধরছে? 10। 10 ধরার পরে আমরা কি বের করছি? পরিসর। পরিসর বের করে আমরা পাইছি 4.1। সেটা কার সমান হবে? 5। তার মানে আমাদের শ্রেণী সংখ্যা কতগুলো হবে? 1 2 3 4 5টা। তাহলে আমরা শ্রেণী ব্যবধান কত নিছি? 10। তার মানে আমাদের শুরু হবে 55 থেকে 65, কারণ মার্ক তো কি, মার্ক কিন্তু কম বেশি হচ্ছে না। তারপর দেখো 55 থেকে 65 নিছে, 65 থেকে 75 নিছে। খেয়াল করো, এখানে কিন্তু তারা একটা ট্রিক খাটাইছে। এই যে আগে আমরা যে ডেটা লিখছিলাম, এই ডেটাটা কেমন ছিল? এই যে কোনো একটা শ্রেণীর, খেয়াল করো, কোনো একটা শ্রেণীর, কোনো একটি শ্রেণীর উচ্চ সীমা নট ইকুয়ালস টু পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা। এটা কি দেখে বুঝতেছো যে এখানে মনে করো র্যান্ডম তুমি যে কোনো একটা শ্রেণীর উচ্চ সীমা নাও, যেমন মনে করো 69 নিলা, এটা কি পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা সমান হয়েছে? হয় নাই। এ ধরনের ডেটাকে আমরা কি বলতাম? অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন ডেটা মানে বিচ্ছিন্ন ডেটা, সরি, বিচ্ছিন্ন ডেটা বা ডিসক্রিট ডেটা বা ডিসক্রিট ডেটা, মানে এটা হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস না। ওকে, ডিসকন্টিনিউয়াস ডেটা বা বিচ্ছিন্ন ডেটা। ঠিক আছে, আর এখানে যে চার্ট দেওয়া আছে আমাদের, দেখো এই চার্টটা যে আমরা বানাইছি, এটা কি? অবিচ্ছিন্ন ডেটা। দেখো, এই যে এটার উচ্চ সীমা, এটা নিম্ন সীমার সমান, একটার উচ্চ সীমা আরেকটা নিম্ন সীমার সমান হয়েছে। তার মানে এটা কি ডেটা? এই যে চার্টটা দেওয়া আছে, এই চার্টটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন ডেটা দিয়ে তৈরি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, 65 তো দুই জায়গায় আছে, খেয়াল করো, মনোযোগ দিয়ে শুনবা। 65 উপরেও আছে, নিচেও আছে। তাহলে কেউ যদি 65 পায়, তাকে কোথায় আমি তালি চিহ্ন দিব? কেউ যদি 65 পায়, বুঝো, যদি 65 আমার হচ্ছে কি একটা শ্রেণীর উচ্চ সীমা, তাই তো, আবার আরেকটা শ্রেণীর নিম্ন সীমা। তাহলে কেউ যদি 65 পায়, তার তালি চিহ্নটা কোথায় দিব? উপরে দিব না নিচে দিব? সবসময় মনে রাখবা নিচে দিব। কি করব? নিচে দিব। এখন মনে করো তুমি বললা যে ভাই, কেউ একজন 105 পাইছে, লেটস সে, মনোযোগ দিয়ে শোনো, এটার এক্সপ্লেন আমরা আবারও করব, সামনে গিয়ে আবারও করব। এখন আপাতত শুনে রাখো, পারলে খাতায় লিখে রাখবা। এটা ক্লাস শেষ হয়ে গেলে এইটুকু শুনবা, আমি কি বলতেছি এইটুকু মনোযোগ দিয়ে শুনবা ক্লাস শেষের পর। তারপরে একদম খাতায় নোট ডাউন করবা। মনে করো 65 একজন পাইছে, তার তালি চিহ্নটা আমি কোথায় দিব? এই যে এটা হচ্ছে উচ্চ সীমা, এটা হচ্ছে নিম্ন। সবসময় মনে রাখবা যে নিচের টাতে আমরা দিব, মানে উপরের টাতে আমরা দিব না, নিচের টাতে দিব। যেমন এখানে দেখো, 65 আমার কয়জন পাইছে? 65 পাইছে একজন। 65 থেকে ছোট 61 পাইছে একজন। 61-র জন্য আমি এই টালি দিছি।
65-র জন্য টালিটা কোথায় দিছি, একটা দিছি এখানে। তারপরে 65 থেকে 75-এর মধ্যে আর কত নাম্বার আছে দেখো তো, 73 আছে। ওকে, 73 আছে, 65 আছে, আর কিছু আছে, 72 আছে, তারপরে কত আছে, 74 আছে, তারপরে কত আছে, 92। তো এভাবে করে আমাদের হচ্ছে ডেটা দেওয়া লাগবে। আচ্ছা আমরা অন্যটাই চলে গেছিলাম, দেখো 65, 61, হ্যাঁ। তারপরে কত আছে দেখো, 65-র পরে কত আছে, 65-র পরে আমাদের কাছে আছে হচ্ছে, এখানে কত কত ছিল আমাদের, 65, 65 থেকে 75, দেখো 69 আছে, তারপরে 67 আছে, 1 2 3, তারপরে কত আছে আমাদের, 72, এরকম করে করে আছে। ওইটার জন্য আমরা এইভাবে এখানে টালি চিহ্ন দিব, ঠিক আছে। তো টালি চিহ্ন এখানে হচ্ছে আমাদের কি করা হয় নাই, মানে একদম পারফেক্টলি দেওয়া হয় নাই। দেখো টালি চিহ্ন এখানে আছে 11টা ডেটা, তো এখানে 11 আসার কথা, এখানে প্রিন্টিং মিস্টেক আছে। তো তোমাদের যেটা বুঝাইতে চাইছিলাম, 3 4 5 6 7 8 9 10 11, এখানে আসবে 7, 1 2 3 4 5, ওটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে ওঠে নাই। তারপর এখানে 5, তারপর এখানে হচ্ছে 6। তুমি নিজে ক্যালকুলেট করে দেখবা যে 65-র জন্য যেটা আছে সেটা এই ঘরে চলে আসছে, এই ঘরে দেই নাই। তাহলে এটা তো আমরা বুঝলাম। এখন আরেকটা কথা কি, যে ভাইয়া 105 যদি কেউ পাই, তার নাম্বারটা কোথায় দিব আমি, সেটা কোথায় দিব। 105 যদি কেউ পেয়ে যাইতো, তাহলে এখানে তুমি আরো একটা এক্সট্রা ঘর করতাম, 105 থেকে কত, 115, তখন এখানে এসে তুমি দাগ দিতা। বুঝতে পারছো 105 পাইলে কি হবে। তো এই জিনিসটা একটু মনে রাখবা, হ্যাঁ। এটা একটু খেয়াল করো, হ্যাঁ, এই চার্টটা একটু ঠিক করে নিও, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে দেয়া। তো তোমরা একটু ঠিক করে নিয়ে অঙ্কটা করবা। এটাও তোমাদের কিন্তু একটা আনঅফিসিয়াল হোমওয়ার্ক, হ্যাঁ, এটা অবশ্যই করবা। এটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে ডিসকাসও করব। ওকে, তো আশা করছি এটা বুঝতে পারছো যে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে বের করা লাগে। এরপরে আমরা এখান থেকে কি করব, আয়তলেখ আঁকতে বলছে আমাদের। প্রথমে আমরা গণসংখ্যা নিবেশন সারণী আঁকলাম, এবার আয়তলেখ আঁকবো। আয়তলেখ আমরা কিভাবে আঁকবো, আয়তলেখ আঁকার জন্য সবসময় মনে রাখবা কয়েকটা পয়েন্ট। তো আমরা আয়তলেখটা একটা ছোট্ট বিরতির পরে শুরু করি, হ্যাঁ। তোমরা নামাজের ব্রেক চাচ্ছিলা, নামাজের ব্রেকের পরে আমরা শুরু করব। এখন আমাদের বাজে হচ্ছে 6টা 35, আমরা ঠিক ফিরে আসতেছি 6টা 40-এ। তখন আমরা আয়তলেখ দেখবো, ততক্ষণ তোমরা একটা ব্রেক নাও। জাবির এর উত্তর দিব।
ওকে, ব্রেকের পর আমরা আবারও চলে আসলাম। তো তোমরা একটু ঝটপট জানাই দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, হবে, সারণীয় ভাবে করলে হবে। হ্যাঁ, দুইটা দুই রকম, বুঝো। একটা হচ্ছে আমরা কি ডিসকাস করলাম যে অবিচ্ছিন্ন, একটা হচ্ছে বিচ্ছিন্ন। ঠিক আছে, অবিচ্ছিন্ন ডেটা কখন থাকবে? যখন মনে করো আমাদের কাছে দশমিক চলে আসতেছে বা দশমিক নেওয়া লাগবে বা এই ধরনের কোনো ইনফরমেশন আমাদের কাছে আসবে, তখন আমাদের অবিচ্ছিন্ন নেওয়া লাগবে। আর বিচ্ছিন্ন কখন নেওয়া লাগবে? বিচ্ছিন্ন নিবা যখন হচ্ছে ধরো তোমার কাছে দশমিকের কোনো কনটেক্সটই নাই, তখন হচ্ছে বিচ্ছিন্ন নিবা, মানে তুমি তোমার মতো করে পার্থক্য ধরে ধরে নিয়ে করতে পারবা। ওকে, তো তুমি ম্যাথ করতে করতে এটা খুব ভালো মতো বুঝবা। তো দেখো এখানে আমাদেরকে যেহেতু আয়তলেখ আঁকতে হবে, তো আয়তলেখ মানে কি? একটা কন্টিনিউয়াস চিত্র না, মানে একটা অবিচ্ছিন্ন চিত্র না। একটা লেখ থেকে আরেকটা লেখ যদি বিচ্ছিন্ন হয়, মানে মনে করো ফাঁকা ফাঁকা হয়, মানে এরকম করে যদি আমি লেখ আঁকাই, এরকম করে যদি আমি লেখ আঁকাই, মনে করো 10 থেকে আমি নিচ্ছি 19, এরকম করে একটা আঁকাইলাম। তারপর মনে করো আমি নিচ্ছি 20 থেকে 30, 29, এগুলো কিন্তু আমার অবিচ্ছিন্ন। 20 থেকে 29, দেখো এরকম করে যদি আমি লেখ আঁকাই, লেখটা দেখতে কি ভাল লাগবে? লেখটা দেখতে ভাল লাগবে? ভাল লাগবে না কিন্তু। দেখো মাঝখানে ফাঁকা, এই ফাঁকা দিতে আঁকাইতে আমার কষ্ট হবে না বা ঝামেলা হবে না, তোমার পরীক্ষার হলে ঝামেলা হবে না যে কতটুকু ফাঁকা দিব বা কিরকম কি। তো এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা সবসময় কি করে নিই? বিচ্ছিন্ন বানাই নিই। কি নিই? বিচ্ছিন্ন থেকে অবিচ্ছিন্ন বানাই নিই। আমরা অবিচ্ছিন্ন ডেটা নিয়ে কাজ করব। তো এই জন্যই আমরা এখানে যে সারণীটা বানাইছিলাম সেটা অবিচ্ছিন্ন বানাইছিলাম, যে 55 থেকে 65। ওকে, তারপর কত? 65 থেকে 75, তারপর হচ্ছে 75 থেকে 85, 85 থেকে 95। কেন? দেখো, প্রথমে আমরা এখানে দেখো সর্বোচ্চ সর্বনিম্ন মান +1 দিয়ে পাইছি কত? 41। 10 শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণী সংখ্যা কত হয় আমাদের? 5, মানে শ্রেণী সংখ্যা আমাদের 5। এই 5 শ্রেণী সংখ্যা নিয়ে আমরা এখানে টালি বানাইছি, মোট হচ্ছে 30 জন। ওকে, মোট 30 জন। তো 30 জনকে আমরা টালিতে দেখো প্রকাশ করছি, মানে আমাদের যে সারণীতে প্রকাশ করছি। তো গণসংখ্যা কত হয়েছে? 11, 7, 5, 6, 1। এইগুলো হচ্ছে আমাদের গণসংখ্যা, ঘটনা বা হচ্ছে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এখন আয়তলেখে আমাদের কি থাকবে? এই যে ওয়াই অক্ষ আছে না, ওয়াই অক্ষ বরাবর থাকবে আমাদের ফ্রিকোয়েন্সি, আর এক্স অক্ষ বরাবর থাকবে আমাদের ক্লাস ইন্টারভাল। এক্স অক্ষ বরাবর থাকবে আমাদের ক্লাস ইন্টারভাল, এক্স অ্যাক্সিস, আর ওয়াই অক্ষ বরাবর আমাদের থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। তো তোমরা বুঝো যে শ্রেণী ব্যাপ্তি থাকবে আমার এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আমি কি রাখবো? ফ্রিকোয়েন্সি রাখবো। রেখে দেখো যদি আমি লেখচিত্র বানাই, দেখতে হবে এরকম। দেখো এইটা হচ্ছে আমার 11, আমরা এখানে একটু লাল কালি ইউজ করি, আশা করি বুঝতে পারবা। তারপরে অসুবিধা হলে অবশ্যই জানাবা। এইটা হচ্ছে আমাদের 11। তাহলে দেখো এই চার্টের উপর আমরা লিখতেছি 11। এই যে 55 থেকে 65 এখানে থাকবে 11। তারপরে দেখো 65 থেকে 75 এখানে আমাদের কত আছে? 6, 7, এটা হচ্ছে আমাদের 7। তারপরে কত আছে? 5। 75 থেকে 85, তারপরে কত আছে? 85 থেকে 95, 85 থেকে 95 আছে আমাদের আবার 6। তারপরে এখানে কত আছে? 1। 95 থেকে 105, 1। এটাই কিন্তু ছিল, এই যে এই ডেটাগুলোই কিন্তু ছিল। এগুলো বসাই দিয়ে এভাবে আমরা চিত্র আঁকায় ফেলবো। এই সম্পর্কে কিন্তু আমরা শুরুতেই ডিসকাস করছি। তো অবিচ্ছিন্ন মানে একসাথে লেগে থাকা, এটা কিন্তু গত ক্লাসে এক্সপ্লেন করছি। তো গত ক্লাস কিন্তু মনোযোগ দিয়ে করে আসা লাগবে, বা গত ক্লাসের নোট কিন্তু আবার পড়ে সেই ক্লাস করা লাগবে ভাইয়া। মানে ক্লাসের মাঝখানে যদি প্রশ্ন করে ফেলো গত ক্লাসের টপিকে, তাহলে একটু কষ্ট আর কি। হ্যাঁ, অবিচ্ছিন্ন মানে এই মনে করো এই কলম, এর কি কোনো অংশ কোনো অংশের থেকে বিচ্ছিন্ন? বিচ্ছিন্ন না, কিন্তু একসাথে আছে। আর বিচ্ছিন্ন দেখো এই যে এই যন্ত্রটায়, আর হচ্ছে আমার এই পেন, এরা হচ্ছে বিচ্ছিন্ন। বা মনে করতে পারো আমার এই আঙুল আর এই আঙুল, এই দুইটা আঙুল বিচ্ছিন্ন, কিন্তু আমার হাতের এই অংশ আর এই অংশ, এই দুইটা কিন্তু আমার কি? অবিচ্ছিন্ন। ভাঙা চিহ্ন কেন দেয়? ভাঙা চিহ্ন আমাদের দেয়া লাগবে কারণ আমরা কিন্তু জানি না আগে কি ছিল। ঠিক আছে, ভাঙা চিহ্ন আমরা দিব একটা সার্টেন ইয়া পর্যন্ত, যে আমার যদি শুরু হয় 55 থেকে, তাহলে 55 আগ পর্যন্ত আমি ভাঙা চিহ্ন দিয়ে মার্ক করে রাখবো, যাতে বোঝা যায় যে এর আগের পর্যন্ত ডেটা আমার কাছে নাই। হ্যাঁ, ত্রুটি এড়ানোর জন্য আমরা ভাঙা চিহ্ন দিচ্ছি। আর ভাঙা চিহ্নের এই ব্যাখ্যা আরো জানতে পারবা লেখচিত্র সম্পর্কে যখন আরেকটু বেশি পড়বা সামনে গিয়ে। এই ক্লাসে আমাদের ওটা নেই, তাই ওই প্যারাটা নেওয়া লাগবে না। জেনে রাখবে এখানে ভাঙা চিহ্ন দিতে হবে। হ্যাঁ, ভাঙা চিহ্ন আমরা যাতে দিই, যাতে এখানে কি আছে এটা নিয়ে কেউ আমাদেরকে কোশ্চিন করতে না পারে। তুমি যদি এখান থেকে শুরু করতে, এই যে 0 থেকে, দেখো লেখ চিত্র কেমন থাকে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কোন বিন্দুতে ছেদ করে এই সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে ছেদ করে সেটাকে আমরা বলি মূল বিন্দু। এক্স অক্ষ ওয়াই অক্ষ যেখানে ছেদ করে এটাকে আমরা বলি মূল বিন্দু, 0, 0, অরিজিন বা মূল বিন্দু।
তো তুমি যদি মূল বিন্দু থেকে শুরু করতা তাহলে তুমি কিন্তু এটাকে 55 বলতে পারতা না। দ্যাটস ওয়াই আমি মূল বিন্দু থেকে 55 যদি তুমি যদি এটা 0 বলো তাহলে 55 দিতে হবে কত, 55 ঘর দূরে। তো তোমার লেখ পেপারে 55 ঘর দূরে যদি তুমি যাইতে যাও তাহলে কিন্তু তোমার অত বড় লেখচিত্র তুমি পাবা না, মানে গ্রাফ পেপার পাবা না। দ্যাটস ওয়াই আমি ভাঙা চিহ্ন দিয়ে বুঝাই যে 55 পর্যন্ত, 55 আর শূন্যের ভিতরে যা যা আছে সবই ভাঙার ভিতরে আছে। হ্যাঁ, তো এই জন্য আমরা ভাঙা চিহ্ন দিই। ওকে মারুফ, ভেরি গুড ভাইয়া। তাহলে দেখো ওটা কাজে লাগবে, তুমি জানো এটা খুবই কাজে লাগবে, ভালো মতো পড়বা। ছকে যদি এই দাগ না দাও মার্ক অনেক কাটা যাবে। হ্যাঁ, এই দাগ দেওয়ার মাহাত্ম্য কি, যে 55 থেকে 0 পর্যন্ত যা আছে তাই ভাঙা চিহ্নের মধ্যে আছে। তাহলে দেখো এখানে ব্যাখ্যা দেখো, আয়তলেখ আমরা কেমনে অঙ্কন করবো আমরা কিন্তু শিখছি প্রথমে, যে যা যা দেয়া আছে এই পাশে আমরা গণসংখ্যা রাখছি, এই পাশে আমরা রাখছি শ্রেণী ব্যাপ্তি বা ক্লাস ইন্টারভাল, এখানে ফ্রিকোয়েন্সি। এখন ছক কাগজের এক ঘর সমান শ্রেণী ব্যাপ্তির 2 একক। শ্রেণী ব্যাপ্তি মানে কোনটাই, যে এটা ক্লাস ইন্টারভাল। দেখো 55 থেকে 65 কত, 10 না? তো আমরা এখানে 10 ঘর গ্যাপ না দিয়ে আমরা গ্যাপ দিছি 5 ঘর। এই খেয়াল করো, এটা আশা করি দেখতে পাচ্ছ, 1 2 3 4 5, 5 ঘর গ্যাপ দিছি। এই জন্য আমরা বলছি যে এক ঘর সমান শ্রেণীব্যাপ্তির 2 একক ধরে এক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি, এবং ছক কাগজের এক ঘর সমান গণসংখ্যার 1 একক ধরে ওয়াই অক্ষে গণসংখ্যা স্থাপন করছি। মানে ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা ঘরকে এক হিসেবে তুমি চিন্তা করবা। আর এই এই বাংলা কথার মানে কি, ওয়াই অক্ষ বরাবর যতগুলো তোমার গ্রাফ পেপারে তোমার হচ্ছে ঘর আছে, ওই ঘরগুলোকে তুমি এক এক করে ধরতেছো, আর এক্স অক্ষের প্রত্যেকটা ছোট ছোট ঘরকে তুমি 2 ধরতেছো, এতটুকুই। এটা একটু শুধু তুমি লিখবা, বিশ্বাস করো। তুমি যদি একটু এই ম্যাথগুলো আবারও করো, আমার করানোর পরে নিজে করো, প্র্যাকটিস করো, তাহলে তুমি এটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবা। শুধু আমার করানোর পরে তোমার একটু প্র্যাকটিস করতে হবে। এটা আমরা আগে থেকে আঁকায় রাখছি, যদিও আঁকায় একবার তোমাদেরকে দেখাইছি, তো আশা করি এটা পারবা। তো তোমরা একটু জানাও এই জিনিসটা বুঝছো কিনা। তাফি, তাইলে ওই চিত্রটা ওইভাবে ব্যাখ্যা করতে হবে, এটা কনভেনশন না। মানে সচরাচর আমরা পরীক্ষা যেভাবে অ্যান্সার করি সেটা হচ্ছে এইভাবে। তুমি চাইলে ওইভাবে অ্যান্সার করতে পারো, তখন টিচার, তখন খাতায় তোমার লিখে দিতে হবে যে আমি এভাবে ধরে নিয়ে অঙ্কটা করেছি। তখন তোমার চিত্র কিন্তু একটু ডিফারেন্ট আসবে আর কি। রেখাচিত্র মানে রেখা দিয়ে অঙ্কিত যে চিত্র, মানে কয়েকটা রেখা নিয়ে যেই চিত্র আঁকাও সেটা। হ্যাঁ, এই আয়তলেখ কিন্তু গ্রাফ পেপারে আঁকাইতে হবে, পরীক্ষায় গ্রাফ পেপার তোমাকে সরবরাহ করা হবে। ওকে, তারপরেও তো তোমরা উদ্ভাসে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিলে ওখানে দেখবা গ্রাফে তোমার আঁকানো লাগবে, আর তোমার গ্রাফ দিয়ে দেওয়া হবে। এখন চলো, এটার জন্য আমরা আয়তলেখ অঙ্কন করব, এই ডেটার জন্য। দেখো এখানে আমাদের কেমন ডেটা আছে, 65 থেকে 70, 71 থেকে 75। দেখো তো এই 70 আর 71 কি সেম? সেম না। তার মানে কি একটা ডিফারেন্স হয়ে গেছে না? এইরকম যদি ডিফারেন্স হয়, খেয়াল করো, এইরকম যদি ডিফারেন্স হয় তাহলে আমরা কি করব বলো তো? এরকম ডিফারেন্স হলে আমরা কি করব? আমাদেরকে কি যাতে নিয়ে আসতে হবে না? এরকম ডিফারেন্স যদি হয়ে যায়, এটা কিভাবে যাতে আনা যায় সেটা আমরা দেখব। এগুলো কিন্তু বিচ্ছিন্ন। দেখো এই ডেটার চার্টটা হচ্ছে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন থাকলে সেটাকে অবিচ্ছিন্ন বানানো যায়। আমাদের কাছে যদি বিচ্ছিন্ন ডেটা থাকে, বিচ্ছিন্ন থাকলে সেটাকে আমরা কি বানাবো? অবিচ্ছিন্ন। আমাদের অবিচ্ছিন্ন বানাইতে হবে। অবিচ্ছিন্ন কিভাবে বানাইতে পারি? এই যে তোমার চার্ট আছে না, এই চার্ট থেকে তুমি অবিচ্ছিন্ন বানাই ফেলতে পারবা। চলো আমরা দেখে ফেলি। দেখো অবিচ্ছিন্ন বানানোর জন্য আমরা এখানে আরো একটা এক্সট্রা সারণী নিব, এখানে আরো এক্সট্রা একটা ঘর নিব। এই ঘরে আমাদের কি বসবে জানো? মনোযোগ দিয়ে শুনবে, এই ঘরে কি বসবে? তুমি দেখো তো এই 70 আর 71 মধ্যে পার্থক্য কত? মানে যে কোনো একটা শ্রেণীর তোমার হচ্ছে উচ্চ সীমা, দেখো উচ্চ সীমা, যে কোনো শ্রেণীর উচ্চ সীমা কত পাইছি আমরা? 70। পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা কত? মনোযোগ দিয়ে দেখবা ভাইয়ারা, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা আমাদের কিন্তু 71। তো আমরা কি করব জানো? আমরা একটা কাজ করব। কেন করতেছি? যাতে আমরা বিচ্ছিন্ন ডেটা থেকে অবিচ্ছিন্ন বানাতে পারি। দেখো আমাদের কিন্তু কিচ্ছু হবে না এটা যদি আমরা করি। আমরা করব কি, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমা করব। পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমা, এটা কত আসে দেখো তো? 71 মাইনাস 70 কত আসে? 2, সরি 1, এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে 1। এটার গড় কত? গড় গড় কত হবে? 1/2। তাহলে কত হবে? 1/2 বুঝতে যদি অসুবিধা হয় তাহলে মনে রাখবা যে আমরা একটা মান বের করব। ওকে, এটা হচ্ছে আমাদের
ফ্রিকোয়েন্সি যে কারেকশন করতেছি আমরা, মানে একটা কারেকশন করতেছি, হ্যাঁ, কারেকশন ফ্যাক্টর, এটাকে আমরা বলি হচ্ছে সংশোধনীয় ফ্যাক্টর। ওকে, তো আমরা এখানে দেখো কি করব, যে এখানে আমরা একটা কাজ করবো, এটাকে 2 দ্বারা ভাগ দিব, যেহেতু 2টা ডেটা নিছি। তো আমরা এই যে পূর্ববর্তী শ্রেণীর উচ্চ নিম্ন, সরি, পূর্ববর্তী শ্রেণীর নিম্ন মাইনাস, এটা আগে ছিল হচ্ছে পরবর্তী, একটু উল্টে যাচ্ছে, এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে পরবর্তী, যে কোনো শ্রেণীর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমা ডিভাইডেড বাই 2। এটা কত হচ্ছে আমাদের? 1/2, মানে কত? 0.5, 0.5। আমরা এখানে কি করব জানো? আমরা এখানে পরিবর্তিত শ্রেণী ব্যবধান নিব। এটা কি? পরিবর্তিত শ্রেণী ব্যবধান। এটা কি করবা জানো? মনোযোগ দিয়ে দেখো। তুমি যেটা পাইলে না, মানে পরবর্তী নিম্ন মাইনাস পূর্ববর্তীর উচ্চ ডিভাইডেড বাই 2, ম্যাক্সিমাম কেসে এটা পাবা 0.5ই। কত পাবা? 0.5। যদি দেখো এই দুটার মধ্যে ডিফারেন্স 1, মানে তারা বিচ্ছিন্ন। কততে বিচ্ছিন্ন? 1-এর জন্য বিচ্ছিন্ন। এদের দুজন কতর জন্য বিচ্ছিন্ন? 1-এর জন্য। এদেরকে যদি জোড়া লাগাইতে চাও কি করবা? এই 66 থেকে, মানে এই যে নিম্ন সীমা থেকে তুমি এই 0.5 বিয়োগ দিয়ে দিবা। তাহলে 66 থেকে 0.5 বিয়োগ দিয়ে দাও, 0.5 বিয়োগ দিয়ে দাও, কত পাবা? 66 থেকে যদি 0.5 বিয়োগ দিয়ে দাও, তাহলে পাবা হচ্ছে 65.5, 65.5। আর এই 70-এর সাথে 0.5 যোগ করে দাও, তাহলে কত পাবা? 70.5। ঠিক একইভাবে 71-এর থেকে 0.5 বিয়োগ করলে কত পাও? এখান থেকে যদি 0.5 বিয়োগ করো, এই যে 65.5 কই থেকে পাইছি? আকাশ থেকে না, 66 মাইনাস 0.5, এটাই কিন্তু 65.5। আর এই 70.5 কই পাইছি? সেম ভাবে এই 70 থেকে 0.5 বিয়োগ করে দিবা, 69 যোগ করে দিবা আর কি, একটা থেকে বিয়োগ, একটা থেকে যোগ, তাহলে কত পাবা? 70.5। কেন করতেছি দেখবা, যে একটু পরে বুঝতে পারবা কেন করলাম এই কাজ। এই কাজ করলে আমাদের কোনো ক্ষতি হবে না, এটাও তোমরা বুঝবা। কেন কোনো ক্ষতি হচ্ছে না, এটার উত্তর তোমরা দিবা, যে কেন কোনো ক্ষতি হচ্ছে না এই কাজ যদি আমরা করি। দেখবা যে শ্রেণী ব্যবধান এটা সেমই থাকতেছে। এখানে শ্রেণী ব্যবধান কত ছিল? 66 থেকে 70। শ্রেণী ব্যবধান কত? 66, 67, 68, 69, 70, 5। এখানেও শ্রেণী ব্যবধান কত আছে হিসাব করে দেখো ক্যালকুলেটর দিয়ে, এটাও আমাদের 5। এরপরে দেখো 71 থেকে যদি 0.5 বাদ দাও, তাহলে 70.5 হবে। তারপরে এখানে যদি 0.5 যোগ করে দাও, 75.5 হবে। এটা একটা গেল। তারপর আমরা কি পাই? 75.5, তারপরে 80.5। তারপর আমরা কি পাবো দেখো? 80.5, তারপরে 85.5। তোমরা কি বুঝতেছো? এখন আমাদের বিচ্ছিন্ন ডেটা অবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দেখো, কোন একটা শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সমান হয়ে গেছে এবং তাদের শ্রেণী ব্যবধান সেম আছে। এই গণসংখ্যার কোনো চেঞ্জ হবে না, এর ভেতরে এইগুলাই তুমি পাবা, কোনো ক্ষতি করো নাই তুমি। তারপরে দেখো এখানে কি আছে? 85.5 মাইনাস 90.5, পুরোটার ব্যাখ্যা আমরা দিয়ে দিছি। তারপরে তুমি নিজে একবার যখন প্র্যাকটিস করবা, ফুল ক্লিয়ার হয়ে যাবা। প্র্যাকটিস করতে হবে তোমার। ম্যাথ যত প্র্যাকটিস করবা ডে বাই ডে, তত তোমার ক্লিয়ারেন্স বাড়বে। তারপর লাস্টে দেখো 95.5 থেকে কত? 100.5। দেখো তো, এটাকে আমরা কি বললাম? পরিবর্তিত শ্রেণী ব্যবধান। ঠিক আছে, মনে করো সুন্দর হয়েছে। এটা আমরা করলাম। এইটা করার পরে এখন আমরা আয়তলেখ আঁকাইতে পারবো। এইটা করার পরে এখন আমরা আয়তলেখ আঁকাইতে পারবো। তো আয়তলেখ আমরা কেমনে আঁকাবো চলো আগে দেখে ফেলি। এখানে আমরা একটা এক্স অক্ষ নিচ্ছি, ওয়াই অক্ষ এটা, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ নিলাম। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এই দিক বরাবর আমরা নিব হচ্ছে শ্রেণী ব্যবধান, এদিক বরাবর আমরা নিব গণসংখ্যা। তো প্রথমে মূল বিন্দু থেকে একটা ভাঙা চিহ্ন ইচ্ছা মতো দিয়ে নিবা। এরপর এখানে একটা ঘরের নাম দিবা। নাম কত দিব আমরা? 65.5। তাহলে আমরা লিখে ফেলি 65.5। পরের ঘর কত দিব? 70.5। তারপরের ঘর কত দিব? দেখো তো, 70.5-এর পর কত? 75.5।
75.5। তারপরে ঘর কত দিব? তারপরে ঘর 80.5। 80.5। তারপরে 85.5। তারপরে 90.5। দেখে দেখে লিখবা। তারপরে পাবো কত? 95.5। লাস্টে পাবো কত? 100.5। এখন দেখো ডেটাগুলো কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে অবিচ্ছিন্ন হয়ে গেছে বিচ্ছিন্ন থেকে। আগে যদি ছিল যেটা, সেটা কিন্তু বিচ্ছিন্ন ছিল, তোমার কিন্তু একটু একটু করে করে ঘর ঘর ফাঁক করে করে আয়তলে কাকা রাখতো। এখন কিন্তু ওটা হচ্ছে না। এখন আমরা এখানে দেখি গণসংখ্যা কত আছে, কত পর্যন্ত আছে, সর্বোচ্চ 24 পর্যন্ত আছে, তাই তো? 24 পর্যন্ত। তাহলে আমরা একটু মার্ক করি, এখানে একটু মার্ক করি। এটা মনে করো 2, 4, 6, 8, 10। বাংলায় লিখতে হবে, তোমরা আবার বাংলা ইংলিশ হলে সমস্যা। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, এটা মনে করো 22, উপরে মনে করো 24। এক পাশে লিখবো, আমরা একটু দুই পাশে লিখলাম কারণ ওখানে গণসংখ্যা লিখে রাখছি। যাও আমরা একটু কষ্ট করে এক পাশে লিখে ফেলি। এটা হচ্ছে 22, এটা হচ্ছে 24। এই অক্ষ বরাবর আমাদের আছে কি? গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। এখন দেখো আয়তলে কাঁকানোর জন্য এই যে দেখো 65 থেকে 70, মানে 65.5 থেকে 70-এর ভিতরে আমাদের গণসংখ্যা কত ছিল? 10। 10 ছিল। এই 10 মার্ক করো, কই 10? এই যে 10, এই যে 10 পর্যন্ত আমরা নিছি। এরপরে কি করবা? এভাবে মার্ক করে ফেলবা। এই যে 10 পর্যন্ত নিয়ে নিছি, এই ঘরের জন্য আয়তলে কাঁকানো শেষ। তারপর 70.5 থেকে 75.5-এর ভিতরে কতজন আছে আমাদের? এই যে এই ঘরটা 14 জন। 14 মার্ক করো। এই মাঝখান থেকে 14 মার্ক করো, কোথায়? এখানে আছে। তার মানে আমাদের এইটা 14 পর্যন্ত বর্ধিত করা লাগবে, তারপরে এভাবে নিয়ে এসে এভাবে নিয়ে চলে আসবা। তারপর দেখো 75.5 থেকে 80.5 কতজন? 19। 19 নিবা। 18, 19, 19 এখানে হবে। তো আমরা একটা এস্টিমেশন করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় পারফেক্টলি গ্রাফ পেপারে একদম সুন্দর মতো আঁকাবা। হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা মাস্ট সুন্দর মতো করবা সবাই। এরপর দেখো, কারণ গ্রাফ বোঝা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা পাবো 80.5 থেকে 85.5। এই এখানে আছে 24 জন ম্যাক্সিমাম। একদম উপরে উঠায় দাও। উপর কোথায়? এখানে উপরে উঠাই দিছি। এটা হচ্ছে 24। তুমি চাইলে এই বক্সের উপরে উপরে লিখেও দিতে পারো কোনটাই কত। এটা হচ্ছে আমাদের কত? 19। 19, তারপর হচ্ছে 14, 10। 14, 10 উপরে এমনি লিখেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো 85.5 থেকে 90.5 কতজন আছে? 16। 16 কোথায় আমাদের? এইখানে। এইটা হবে হচ্ছে আমাদের 16। তারপরে 90.5 থেকে 95.5-এর ভিতর কতজন আছে? এই যে 90.5 থেকে 95.5, 12। আবারও আমাদের 12 আসবে। 14, 12 এখানে। খাতায় তোমার খুবই পারফেক্ট হবে, কোনো চিন্তা করো না। তারপরে 95.5 থেকে 100.5 কতজন? মাত্র 5 জন। 4, এই যে 5। 5 আগেরটা কত ছিল? 14, 12। এরপরে কি করবা? একটু গাঢ় করে দিবা। আমরা ইচ্ছা করে গাঢ় করি, একটু গাঢ় করে দিবা। এগুলাকে একটু গাঢ় করে দিবা। পেন্সিল দিয়ে গাঢ় করবা, হ্যাঁ, কলম দিয়ে গাঢ় করো না, পেন্সিল দিয়ে একটু গাঢ় করে দিবা, দেখতে ভালো লাগে। সব একসাথে মিশাও না, এরকম আলাদা আলাদা করে গাঢ় করবা সুন্দর করে। তো আমরা গাঢ় করে ফেলছি। তো আশা করি এটা আমরা বুঝতে পারছি। না শান্ত, গাঢ় না করলে মার্ক কাটবে না, সমস্যা নেই, বাট সুন্দর দেখায়, এই জন্য আমরা গাঢ় করতেছি। তো আশা করছি এটা আমরা বুঝছি। এরপর চলো আমরা আরেকটা চিত্র দেখে আমরা ক্লাস শেষ করে ফেলবো। দেখো পাই চিত্র। পাই চিত্র মানে বৃত্তক্ষেত্রের ভিতরে আঁকানো। তো আমরা সবাই কি জানি? আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত? বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তাহলে দেখো, কোন শ্রেণীর, মনে করো একটা টোটাল জনসংখ্যা দেওয়া আছে তোমার, তুমি এই বৃত্তের মধ্যে মনে করো 460 জন রাখছো, বা ধরো 360 জন রাখছো, 360 জন রাখছো। এখানে একটা ব্যাসার্ধ টানলা, খেয়াল করো, এখানে একটা ব্যাসার্ধ টানলা। 360 জন আছে টোটাল পপুলেশন, মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা, বা তুমি এটা বলতে পারো গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি, মোট গণসংখ্যা।
যেটাকে আমরা বলতেছি সামেশন এফআই। তাহলে তুমি বলো তো 60 জনের জন্য আমি কিভাবে দেখাবো? পাই চিত্রে, এই পাই চিত্রে 60 জনকে দেখাও। কিভাবে দেখাবো জানো? 60 জন, আমি কি করব? দেখো 360 জনের জন্য আমার কত ডিগ্রি? 360 জনের জন্য 360 জনের জন্য 360 ডিগ্রি। এখানে অন্য জন হইতে পারে, তাহলে একজনের জন্য কত ডিগ্রি? একজনের জন্য 360 ডিভাইডেড বাই 360 ডিগ্রি। অতএব 60 জনের জন্য কত ডিগ্রি হবে? 60 জনের জন্য হবে 360 ডিভাইডেড বাই 360, উপরটা ডিগ্রি নিচেরটা 360 ইন্টু 60, কত হয়? 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তার মানে এখানে আমার 60 ডিগ্রি আঁকাইতে হবে। এখানে যদি তুমি 60 ডিগ্রি আঁকায় দাও 60 ডিগ্রি, তাহলে এই রিজিয়নটাই হবে আমাদের পাই চিত্রে 60 জনকে প্রকাশ করে। দেখো তো বুঝছো কিনা? তাহলে দেখো কোন শ্রেণীর জন্য কোন, এই যে আমরা শ্রেণী অনেক শ্রেণী টেনি করলাম না, এই শ্রেণী কত কোণ উৎপন্ন করবে, এটা তো আয়তলেখ আঁকাইছি। পাই লেখের ভিতরে কত কোনটা কত কোণ উৎপন্ন করবে, এটা কিভাবে করব? ফর্মুলা দিয়ে আছে দেখো, ওই শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই মোট গণসংখ্যা ইন্টু 360 ডিগ্রি। এই সূত্র কিভাবে আসছে এখানে আমরা ব্যাখ্যা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। অহনা একটু ওইটা আরেকবার একটু দেখে নিও, হ্যাঁ? মানে বেশি কঠিন না, কিন্তু তুমি আরেকবার দেখলেই বুঝবা, এটা একটু কষ্ট করে দেখে নিও ক্লাস শেষে। এখন দেখো আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করি, আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। দেখো এখানে বলছে কোনো এক বছরে দুর্ঘটনাজনিত কারণে সংঘটিত মৃত্যুর সারণী নিচে দেওয়া হলো, পাই চিত্রটি আঁকো। দেখো মৃতের সংখ্যা, প্রথম কাজ মোট মৃতের সংখ্যা বের করবা। মোট মৃতের সংখ্যা মানে মোট গণসংখ্যা আমার বের করতে হবে। কত হয় চলো দেখে ফেলি। 460, 450 প্লাস 350 প্লাস 250 প্লাস 150 প্লাস, ও মোট দেয় আছে 1200, সরি। এখন আমরা কি করবো জানো? আমরা বাসের জন্য পাই চিত্রে কত কোণ উৎপন্ন করে সেটা দেখব। মানে পাই চিত্রে বাসের জন্য উৎপন্ন কোণ, পাই চিত্রে এভাবে লিখবা না, তোমরা বাংলায় লিখবা পাই চিত্রে। পাই চিত্রে বাসের জন্য উৎপন্ন কোণ কত? এই দেখো বাসের গণসংখ্যা কত? 450, মোট গণসংখ্যা কত? 1200 ইন্টু 360 ডিগ্রি, কত আসবে দেখো তো? এটা আসে হচ্ছে আমাদের 450 ডিভাইডেড বাই 1200 ইন্টু 360, এটা আসবে হচ্ছে আমাদের 135 ডিগ্রি। ওকে, তোমরা ক্যালকুলেট করবা অবশ্যই। 135 ডিগ্রি আছে এটা আমাদের, হ্যাঁ 135 ডিগ্রি। ওকে, অনেকে উত্তর দিয়ে দিছে। তারপর ট্র্যাকের জন্য বের করবা। ট্র্যাকের জন্য কত আসবে? 350 ডিভাইডেড বাই 1200 গুণ 360 ডিগ্রি, কত আসে এটা? 105 ডিগ্রি বলছে, আমরা একটু লিখে নিচ্ছি। তারপরে দেখো কারের জন্য কত? 250 ডিভাইডেড বাই 1200 ইন্টু 360 ডিগ্রি, এটা কত ডিগ্রি আসবে বলো দেখি? কার কত? কার হচ্ছে 75 ডিগ্রি, আমি তোমাদের কথা বিশ্বাস করে নিচ্ছি। তারপরে নৌযান কত বলো? নৌযান হচ্ছে আমাদের 150, হ্যাঁ এক্সামে ওটা লিখতে পারবো, কোনো সমস্যা নেই, হ্যান্ড রাইটিং। ওকে, 150 ডিভাইডেড বাই 1200 ইন্টু 360 ডিগ্রি, এটা কত হচ্ছে বলো? নৌযান 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি। এখন এই টোটালটা যোগ করে দেখবা তো 360 হয় কিনা। 135 প্লাস 105 প্লাস 75 প্লাস 45, হ্যাঁ এটা 360 হয়েছে, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। লাস্টে চেক করবা এগুলোর যোগফল 360 হয় কিনা, যদি 360 হয় আমাদের অঙ্ক হয়েছে। অঙ্ক যদি হয়, এখন পাই চিত্র আমরা আঁকাই ফেলবো। তো আমরা একটা বৃত্ত নিই, সুন্দর মতো বৃত্ত নিয়ে এখানে দেখো আঁকাই ফেলি। এই আমাদের বৃত্ত। পাই চিত্রের জন্য তুমি প্রথমে একটা ব্যাসার্ধ নিবা, এরকম ব্যাসার্ধ নেওয়ার পরে তুমি দেখো প্রথমে কত? 45 ডিগ্রি আঁকাইলা। 45 ডিগ্রি কি হবে? এরকম কিছু একটা হবে, এটা 45 ডিগ্রি বলে দিবে, এটা 45 ডিগ্রি, তার মানে কি? এটা নৌযান, নৌযান আছে এখানে। তারপরেরটা কত? তারপরে আমরা দেখতেছি 75 ডিগ্রি। সো এখান থেকে 75 ডিগ্রি মতো অংশ কেটে নিবা, এটা আমরা মনে করতেছি 75 ডিগ্রি। তাহলে এটা কে হবে? এইখানে আমাদের থাকবে হচ্ছে কার। তারপর আমাদের কি? ট্রাক। ট্রাকে কত? 105 ডিগ্রি। 105 ডিগ্রি আমরা এভাবে আঁকাইলাম, এটা হচ্ছে আমাদের ট্রাক 105 ডিগ্রি। তারপর লাস্টে কি? বাস। বাস হচ্ছে 135 ডিগ্রি, মনে করো এটা 135 ডিগ্রি। তো পরীক্ষার হলে একটু ভালো মতো আগাইতে হবে। এখানে আমাদের ট্রাকের কোনটা বেশি হয়ে গেছে, তো আমরা ট্রাক আর বাস একটু এক্সচেঞ্জ করে দিই। এটা হচ্ছে 135, এটা মনে করো 105 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কি? 105 হচ্ছে ট্রাক,
আর এটা হচ্ছে আমাদের বাস। পাইচিত্র এই ভিতরে তোমরা কিন্তু বাস লিখে দিবা। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে দেখো তোমাদের জন্য একটা কুইজ আছে। তো কুইজের সলিউশনটা আমরা বলে দিচ্ছি, আমরা কুইজ আর লঞ্চ করতে চাচ্ছি না। ওকে, দেখো কুইজ আমরা নেক্সট ক্লাসে সলভ করব অনেকগুলো। দেখো পাইচিত্র কি? পাইচিত্র কিন্তু একটা লেখচিত্র। পাইচিত্রে বৃত্তলেখ বলা হয়। আর এতে কোনো পরিসংখ্যান 360 ডিগ্রির অংশ, এটাও কিন্তু সত্য, মানে 360-এর সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করি। আমরা নেক্সট ক্লাসে কুইজ দিব, আজকে তো সময় স্বল্পতা, এই জন্য আর কি। তোমাদের তো একটু পরে আবার ক্লাস আছে, একটা ব্রেকও নেওয়া লাগবে, দ্যাটস ওয়াই। তো আমরা হচ্ছি একটা অঙ্ক করব, এরপরে আমাদের ছুটি। দেখো, দুর্ঘটনায় মৃত 450 জনের মধ্যে কতজন নারী, পুরুষ ও শিশু তা পাইচিত্রে দেখানো হয়েছে। নারীর জন্য নির্দিষ্ট কোণ 80 ডিগ্রি হলে নারীর সংখ্যা কত? নারীর জন্য 80 ডিগ্রি, তাহলে নারীর সংখ্যা কত হবে? দেখো আমরা কি জানি, গণসংখ্যা ডিভাইডেড বাই মোট ইন্টু 360 ডিগ্রি সমান একটা কোণ জানি না, সেটা কত দিয়ে আছে? 80 ডিগ্রি। তাইলে আমাদের মোট কত ছিল এখানে? 80 ডিগ্রি সমান আমরা লিখতে পারবো নারী, মানে নারী সংখ্যা ডিভাইডেড বাই মোট কত? 450 জন ইন্টু 360 ডিগ্রি। তো তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো নারীর সংখ্যা পেয়ে যাবা। কি পাচ্ছ? 360-কে 450 দ্বারা ভাগ করো, কত পাও? 4/5। ওটাকে এই পাশে পাঠাও, ইন্টু 5 ডিভাইডেড বাই 4। এটা আমরা পাই কত? এইটা পাচ্ছি আমরা সম্ভবত 1, 89/2 ইন্টু 450। 2 গুণ 10 কিউব কত আসে বলো দেখি? একজন বলছে 10, একজন 100। আচ্ছা 100, হ্যাঁ। নারী সংখ্যা হচ্ছে, এখান থেকে ক্যালকুলেশন করবা 100 জন, এভাবে বের করবা আর কি। তো আশা করি এটা বুঝতে পারছো। ওকে, তাহলে তোমাদের জন্য দেখো একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা সলভ করবা। এটার আয়তলেখও বের করবা, আবার এই দেখো পাই চিত্রও বের করতে বলছে, হ্যাঁ। তো আশা করি এটা বুঝতে পারবা। আর এইখানে একটা ছোট্ট অঙ্ক ছিল, এই অঙ্কটা করবা, এটাও সেলফ, এটা নিজেরাই পারবা। এই উপরে যা লেখা আছে এটা কিছুই না, এগুলো জাস্ট এমনি দেয়া আছে, র্যান্ডম ডেটা। এখান থেকে পাই চিত্র দেখাবা আর কি। তা আমি ধরে কাটা কম্পাস দিয়ে আঁকাইতে হবে, হ্যাঁ। আর চাঁদা দিয়ে ইউজ করবা, কোনগুলো চাঁদা দিয়ে আঁকাবা, আর বৃত্তটা হচ্ছে আমরা সার্কেল আঁকাই নিব। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আরিয়ান ওইটা একটু দেখে নিও, হ্যাঁ হ্যাঁ, ব্যাখ্যা লিখতে হবে। ওকে, চিত্রের ব্যাখ্যা লিখতে হবে। তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতেছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। একজন একটা কোশ্চিন করছিল, গ্রাফ কি পেন্সিল দিয়ে আঁকাবে কিনা? সব গ্রাফ হচ্ছে পেন্সিল দিয়ে আঁকাবা, পাই চিত্রও পেন্সিল দিয়ে আঁকাবা।